হ্যালো বন্ধুরা, আশা করবো তোমরা পুজো খুব ভালো করে এনজয় করছো, তার সঙ্গে একটু একটু পড়াশোনাও করছো। কারণ পরীক্ষা তোমাদের খুব সামনে, পড়াশোনা তো করতেই হবে। পরীক্ষা ফিরে ফিরে আসবে না, কিন্তু পুজো কিন্তু বারবার ফিরে ফিরে আসবে। ওকে, তো আমি তোমাদের বলেছিলাম যে 10টা আমি তোমাদের মক প্রোভাইড করব কনস্টেবল জন্য, কলকাতা পুলিশের কনস্টেবল বা লেডি কনস্টেবল এই পরীক্ষাটির জন্য। এবং সেখানেই প্রথম মক অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি 28 তারিখে। আজকে আমি সেই মকেরই সমস্ত অঙ্ক প্রশ্ন, 30টি অঙ্ক প্রশ্নের সমাধান আমি তোমাদের দেখাবো। ওকে, তো চলো দেখি প্রথম প্রশ্নে কী বলা হয়েছে। আর তোমাদের বলে দিই, যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তারা টেলিগ্রাম জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি, আরপি ম্যাথস গুরুকুল। এবং সেখান থেকেই কিন্তু তোমরা এই মকগুলোর পিডিএফ পাবে। এগুলো কিন্তু কোনো অনলাইন এক্সাম হবে না, একদম অফলাইন এক্সাম। তোমরা এখান থেকে পিডিএফ ডাউনলোড করবে প্রশ্ন, তার সঙ্গে সেখানে তোমাদের দেওয়া থাকবে ওএমআরও। তোমরা প্রশ্ন দেখবে এবং ওএমআরে টিক করে যেরকম পরীক্ষা হলে অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় সেম অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে এক্সাম দেবে। ওকে, অনলাইন এক্সাম আর অফলাইন এক্সামের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা তোমাদের ক্রিয়েট করার জন্যই আমি এই ব্যবস্থা করেছি। নাহলে কিন্তু আমি অ্যাপেও তোমাদের মক নিতে পারতাম, কিন্তু সেটা করিনি। ওকে গাইস, তো চলো চলে যাই প্রথম প্রশ্নে। দেখো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে না, 50 ডেসিমিটার দীর্ঘ একটি মই আছে এবং একটি নির্দিষ্ট কৌণিকে একটি বাড়ির প্রাচীরে স্থাপন করা হলো। ওকে, এটি শুধুমাত্র জানালা পর্যন্ত পৌঁছেছে। ওকে, যদি জানালাটি ভূমি থেকে 48 ডেসিমিটার উপরে হয় তাহলে মই এর ভূমি এবং প্রাচীরের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আলটিমেট গল্পটা কী না, আলটিমেট গল্পটা হচ্ছে একটা বাড়ি আছে এবং বাড়ির, এটা ধরলাম পাঁচিল। এই পাঁচিলের গায়ে একটা মই রাখা হয়েছে। আমরা সাধারণত দেখে থাকি বাড়ির পাঁচিলের গায়ে মই রাখা থাকে, এবং মইটা যখনই এর সঙ্গে বাড়ির পাঁচিলের সঙ্গে স্পর্শ করেছে, দেখা গেছে এই মইটা একমাত্র ভূমি থেকে একটা ওপরে জানলা আছে প্রাচীরের ওপরে, সেই জানলা অবধি পৌঁছেছে। ওকে, তা যখন একটা মই একটা বাড়ির পাঁচিলে দাঁড় করানো হয় তাহলে সেটাকে একটা হেলে থাকে, তো সেই হেলে থাকাটাকেই বলা হয়েছে এটা কৌণিকে দাঁড় করানো হয়েছে। ওকে, এবং বলা হয়েছে যে এই মইটার দৈর্ঘ্য হচ্ছে 50 ডেসিমিটার, আর বাড়ির ভূমি থেকে জানলার দূরত্ব বা উচ্চতা হচ্ছে 48 ডেসিমিটার। নির্ণয় করতে হবে মইয়ের ভূমি এবং পাঁচিলের ভূমির মধ্যে দূরত্ব কত। তাহলে যদি আমি এই পয়েন্টটার নাম এ, এটা বি এবং এটা সি দিই, তাহলে আমার এসির লেন্থ বলা হয়েছে কত 48, এবির লেন্থ বলা হয়েছে 50, আমাকে বিসির লেন্থ নির্ণয় করতে হবে। এবং এটা চোখ বন্ধ করে আমি বলতে পারি 14 হবে। কী করে হলো দাদা? তোমরা যদি এইটুকু মনে রাখো যে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অতিভুজ যদি বলা থাকে কত না 25, এবং লম্ব এবং ভূমির মধ্যে যে কোনো একজন বলা থাকলে ধরো তোমার 24, তাহলে অবশ্যই অপরজন হবে 7। তাহলে মনে রাখবো যে 7, 24, 25 এই তিনটে সংখ্যা একটি ট্রিপলেট তৈরি করে। ট্রিপলেট মানে হচ্ছে এই তিনটে সংখ্যা একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে সাইডকে ডিনোট করে, বা আমরা বলতে পারি যে 7-এর স্কোয়ার প্লাস 24-এর স্কোয়ার ইজিক্যাল টু সবসময় 25-এর স্কোয়ার হয়, যেখানে 7 আর 24 একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভূমি অথবা লম্ব, এবং 25 সবসময় অতিভুজ। এবার এই তিনটে সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করলে, সাপোজ 7কে আমি 3 দিয়ে গুণ করলাম, 24কেও 3 দিয়ে গুণ করলাম, 25কেও 3 দিয়ে গুণ করলাম, তাহলে কী হবে, সেই তিনটে সংখ্যাও একটা ট্রিপলেট বা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে সাইডকে ডিনোট করবে। এখানে দেখো 24কে 2 দিয়ে গুণ করলে কত পাই দাদা? 24কে 2 দিয়ে গুণ করলে পাই 48, 25কে 2 দিয়ে গুণ করলে কত পাই দাদা? 50। তাহলে 48-এর 50 তো আছে, যেখানে 50 দেখো অতিভুজি হয়ে আছে এবং 48 কী আছে না লম্ব, তাহলে ভূমির দৈর্ঘ্য কত হবে? 7-এর দুগুণ মানে 14। তার মানে এইটুকু জিনিস যে 7, 24, 25 একটা ট্রিপলেট তৈরি করে, এটা মাথায় থাকলেই এর গুণিতকগুলো সবসময় ট্রিপলেট হবে, এবং সেটা দেখেই বুঝতে পারছি যে 48 আর 50 আছে, তারপরে 7-এর দুগুণ 14 হয়ে যাবে আমার কারেক্ট আনসার, অপশান বি। নেক্সট প্রশ্ন, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করে, বি ও সি একত্রে 20 দিনে করে, সি ও একত্রে কাজটি 15 দিনে করতে পারে। তাহলে একত্রে কাজটি কত দিনে করবে, মানে এ, বি এবং সি একত্রে কাজটা কতদিনে করবে নির্ণয় করতে হবে। খুব ইজি একটি প্রশ্ন। আমরা কীভাবে করব, এ এবং বি একত্রে করছে 30 দিনে, বি এবং সি একত্রে করছে কত দিনে দাদা? বি আর সি একত্রে করছে 20 দিনে, আর সি এবং এ একত্রে করছে কত দিনে দাদা? না, এখানে বলা হয়েছে 15 দিনে। আর আমরা জানি 30, 20 আর 15-র এলসিএম কত? তা 30, 20, 15 এলসিএম হচ্ছে 60। তার মানে 60ই হচ্ছে কি টোটাল ওয়ার্ক। তাহলে 60 ইউনিট টোটাল ওয়ার্ক যদি এ বি 30 দিনে করে, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত না দাদা? 60/30 2, বি প্লাস সি এফিসিয়েন্সি কত দাদা? 60/20 3, আর 60/15 করে 4 হয়ে যাবে সি প্লাস এর এফিসিয়েন্সি। তাহলে এদের মিলিত এফিসিয়েন্সি কত দাদা? তাহলে যখন এটা একসঙ্গে কাজ করবে, এই তিনজনকে যোগ করলে দেখবো দুটো এ আছে, দুটো বি আছে আর দুটো সি আছে। তার মানে 2 × এ প্লাস বি প্লাস সি এর মিলিত এফিসিয়েন্সি কত হচ্ছে? অর্থাৎ 4 আর 3, 7 আর 2 9 হচ্ছে। তাহলে এ প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি কত? 9/2। তাহলে 60 ইউনিট ওয়ার্ক বা 60 টোটাল ওয়ার্ক যদি এ প্লাস বি প্লাস সি একসঙ্গে করে, তাহলে কত দিনে করবে না? তাহলে 60 টোটাল ওয়ার্ক বাই যাদের মিলিত এফিসিয়েন্সি মানে 9/2, 2টা ওপরে চলে গেল, 3 কেজি কাটাকুটি যাচ্ছে, 3 × 20 = 60, 3 এখানে, তার মানে 40/3 কোথায় আছে দাদা? অপশান ডি। তাহলে অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে যাই পরের প্রশ্ন।
2.3 মাথায় বার প্লাস 4.3 3 মাথায় বার এর মান নির্ণয় করো। তাহলে যখন এই ধরনের প্রশ্ন থাকবে আমরা জানি যে 0 পয়েন্ট সামথিং ধরো 5 6 এই 6-এর মাথায় বার, এখানে আমরা জানি এটাকে যে ভগ্নাংশে পরিণত করার জন্য কী করতে হয়, 56 মাইনাস যার মধ্যে পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ বাই যতগুলো আমাদের পৌনঃপুনিক আছে ততগুলো 9 আর যতগুলো নেই ততগুলো 0। আর এই সব ঘটনাটাই ঘটে যখন আমরা এখানে দেখি 0 থাকে, 0 পয়েন্ট সামথিং থাকে, কিন্তু এখানে সামথিং একটা সংখ্যা থাকে 1 প্লাস ধরো এখানে 1.56 আছে। তখন আমরা কী করব, তখন আমরা এটাকে কীরকম লিখতে পারি না, তখন আমাকে এরকম লিখতে হয় যে 1 প্লাস 0.56 আর এই 6-এর মাথায় পৌনঃপুনিক, আর এইটুকু পারে 0.56-এর জন্য আমি ভ্যালু পাচ্ছি এটা, তাই তো? তার মানে এটাকে কি লিখতে পারি, 1 প্লাস 0.56 6-এর মাথায় বার, আর এই 0.56 মাথায় বার এর জন্য ভ্যালু পাচ্ছি এটা, এইটুকু। ওকে, তারপরে 1 প্লাস এটা হয়ে যায় কারেক্ট অ্যান্সার। এবার দেখো যখন আমার কাছে এরকম থাকবে তখন আমি কীভাবে করবো বুঝে গেলাম। এবার দেখো এই প্রশ্নটার সমাধান করতে কত সেকেন্ড লাগবে। এখানে 2.3 3-এর মাথায় বার মানে কী লিখবো, 2 প্লাস 0.3 3-এর মাথায় বার, আর এটাকে কী লিখবো 4 প্লাস 0.3 3-এর মাথায় বার, আর 2 প্লাস 4 যোগ করে কত হচ্ছে 6 হচ্ছে, আর 0.3 মাথায় বার এটা দুবার আছে, 2 ইন্টু 0.3 মাথায় বার এটা লিখতে পারি, 2 ইন্টু 0.3 মাথায় বার। ওকে, এবার জানি যে এটাকে ভগ্নাংশে করলে কী আনসার পাবো, খুব সহজেই বলতে পারবো, কিন্তু আমি যে এই দুটো পার্ট নিয়ে ভাবছি এটা ভাবারই দরকার নেই। 2 প্লাস 4 যোগ করে 6 হয়, তাহলে যেটা আনসার হবে 6 পূর্ণ সামথিং হবে, 6 পূর্ণ সামথিং হবে, হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। তাহলে দেখো 6 পূর্ণ সামথিং এখানে কোথায় আসছে, 18/7, 7 দুগুণে 14, তাহলে 2 পূর্ণ সামথিং এটা আনসার হতে পারে না। 7 3-এ 21, 3 পূর্ণ সামথিং আনসার হতে পারে না। 4 5-এ 20, 5 পূর্ণ সামথিং আনসার হতে পারে না। 3 6-এ 18, 6 পূর্ণ 2-3, এটাই হবে কারেক্ট আনসার। তাহলে দেখো এত সহজেই প্রশ্নটা আনসার করা যায়, তো কিছু ভাবারই দরকার ছিল না। ওকে, কিন্তু তাও আমার জেনে রাখতে হবে, কারণ বাই চান্স যদি কোনো জায়গায় 6 গুণ থাকে তাহলে কিন্তু আমাকে করতে হতো। তাহলে দেখো এবার কি বলতে পারি, যেহেতু 2 ইন্টু এটা আছে, তাহলে 0.3 মাথায় বারটাকে কি লিখতে পারি, তাহলে 0.3 মাথায় বারকে আমরা কি লিখবো, 2 ইন্টু 3 বাই কত না 9, 3/9 মানে 1/3। তাহলে দেখো কত হয়ে গেল 2/3, তাহলে 6 পূর্ণ 2/3 হলো কি বলবো, একদম ঠিক। তার মানে 6 পূর্ণ 2/3 হয়ে গেল কারেক্ট আনসার। 6 পূর্ণ 2/3 মানে তো 23। নেক্সট প্রশ্ন সমাধান করো। আচ্ছা, এই এত বড় সমাধানটা করবো কী করে? আচ্ছা, এখানে একটা সুন্দর একটা ফর্মুলা লুকিয়ে আছে, দাদা a কিউব মাইনাস বি কিউব। এর ফর্মুলা কি আমরা জানি দাদা, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার যদি দুঃখের বিষয় a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দেওয়া হয়, তাহলে কি আনসার থাকে দাদা, a মাইনাস বি থাকে না, বলো তো একদম ঠিক। আর সেটাই করা আছে। দেখো 0.51 এই জিনিসটাকে যদি আমরা a ধরে নিই, আর 0.49 একে যদি b ধরে নিই, তাহলে দেখো ওপরে a কিউব মাইনাস বি কিউব আছে, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে আলটিমেট কী আছে না, a কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস এ বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একদম এই গল্পটাই বলা আছে। তাহলে আমার আনসার কী হবে, ডাইরেক্ট আনসার a মাইনাস বি, এ কি 0.51, বি কি 0.49, তাহলে এদের বিয়োগফল কত দাদা 0.02। বলো দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই, অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলো জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন দেখো, আবার একটা সূচকের প্রশ্ন। সূচকের প্রশ্ন আমরা জানি যে যদি a টু দি পাওয়ার n ইজ ইকাল টু a টু দি পাওয়ার m হয়, তাহলে a আর এখানে বেস, a আর এখানে কী দেখতে পাচ্ছি বেস সেম, তাহলে পাওয়ার কী হবে ইকুয়াল, মানে m ইজ ইকাল টু n বা n ইজ ইকাল টু m, হোয়াট এভার উই ক্যান সে। ওকে, তাহলে দেখো এখানে 2 আর এখানে 4, তাহলে 4কে আমি কি লিখতে পারি 2 স্কোয়ার, তার মানে 2 টু দি পাওয়ার x প্লাস 13 ইজ ইকাল টু আমি কি লিখতে পারি, 4কে আমি কি লিখতে পারি 2 স্কোয়ার, আর এর হোল পাওয়ার কী আছে x প্লাস 2। ওকে, তাহলে আলটিমেট এই যে পাওয়ারের পাশে 2-এর পাশে এক্স প্লাস 2 আছে, এটা কী হয় পাশাপাশি গুণ হয়ে যায়, তার মানে আলটিমেট 2 টু দি পাওয়ার এক্স প্লাস 13, আর এখানে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4। ওকে, তাহলে দেখো এবার 2 আর 2 বেস তো মনে হয়, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি এক্স প্লাস 13 ইজ ইকাল টু 2x প্লাস 4। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি, এক্সের ভ্যালু এটা এপারে গেলে মাইনাস হবে, মানে এক্স হয়ে যাবে, আর এখানে 13 মাইনাস 4 হয়ে 9 যাবে 9, তখন অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, এই একটি ঘড়ি বিকে 10% লাভে বি ওই ঘড়ি সিকে 20% লাভে বিক্রি করে। যদি 132 টাকায় সি ঘড়িটি কেনে, তাহলে মোটের ওপর কত শতকরা লাভ হচ্ছে নির্ণয় করতে হবে। ওকে, তার মানে এ দেখতে পাচ্ছি বিকে দিচ্ছে, বি দেখতে পাচ্ছি সিকে দিচ্ছে। এ একটা ঘড়ি ধরলাম 100 টাকায় কিনলো, বিকে সে বিক্রি করলো 10% লাভে, তার মানে 110-এ বিক্রি করেছে, এটা তো বলার দরকার নেই আর। এবার বি সিকে বিক্রি করছে 20% লাভে,
20% লাভে বিক্রি করছে। তার মানে 110 ইন্টু 120/100 বিক্রি করছে। তার মানে যখনই একে সিকে বিক্রি করলো তাহলে সি এর এটা কী হয়ে গেল, ক্রয় মূল্য। ওকে, তাহলে এটা করলে কত হবে, কাটাকুটি দেখছি 0 কেটে যাচ্ছে, এখানে একটা 0 কেটে যাচ্ছে, 11 কত হচ্ছে, 132 হচ্ছে। তাহলে সি এর ক্রয় মূল্য দেখো এখানে 132 বলাই আছে, 132 টাকা, আর এখানে 132 ইউনিট বেরোচ্ছে। তাহলে 132 ইউনিটেরই ভ্যালু কত, 132 টাকা, তাই তো। তার মানে অ্যাকচুয়ালি এর ক্রয় মূল্য 100 টাকাই ছিল। তাহলে এর ক্রয় মূল্য ছিল 100 টাকা, সেটা আলটিমেট 132 টাকা বিক্রি হলো। টোটালের উপর কত লাভ হলো, 32 টাকা লাভ হলো। তাহলে 100-এর উপর লাভ মানে হচ্ছে 32% লাভ হলো টোটালের উপর। তার মানে অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, 1000 এবং 2000-এর মধ্যে কোন পূর্ণবর্গ সংখ্যা 13 দ্বারা বিভাজ্য? এই প্রশ্নের অনেক টেকনিক আছে, হাজার একটা টেকনিক আছে এই প্রশ্নের আনসার করার জন্য, কিন্তু কোনো টেকনিকের দরকার নেই, মাথায় একটু বুদ্ধি খাটাতে হবে। আর আমি সবাইকে বলছি যে সবাই একটু কাইন্ডলি 50 অফ দি স্কোয়ার মাথায় রাখবে, 50 অফ দি স্কোয়ার মাথায় রাখবে, এটা তোমাদের খুব হেল্প করবে। আর অ্যাটলিস্ট 25 অফ দি কিউব, ঠিক আছে, অ্যাটলিস্ট 25 অফ দি কিউব। ওকে, তাহলে 50 অফ দি স্কোয়ার, 50 স্কোয়ার নয় কিন্তু, ওকে 50 স্কোয়ার নয় কিন্তু, অ্যাকচুয়ালি 1 থেকে 50 এদের প্রত্যেকের স্কোয়ার, আর 1 2 25 এদের প্রত্যেকের কিউব আমাকে মাথায় রাখতে হবে। ওকে গাইস, নাহলে কিন্তু লাইফে প্রবলেম আসবে। তাহলে দেখো এই জিনিসটা মাথায় থাকলে আমি খুব সহজেই বলতে পারতাম যে 1000 থেকে 2000-এর মধ্যে, 1000 থেকে 2000-এর মধ্যে যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি কার স্কোয়ার। তাহলে দাদা 1000 থেকে 2000-এর মধ্যে আমি জানি যে 30 স্কোয়ার 900 হয়, তার মানে 32 স্কোয়ার হচ্ছে কত, 1000-এর বেশি 1024। তাহলে 1000 থেকে 2000-এর মধ্যে প্রথম যে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা সেটা 1024 এবং সেটা 32 স্কোয়ার। ওকে, আর দেখো 2000-এর ঠিক আগের কোন সংখ্যাটা আমি জানি যে এটা হতে পারে, কী হতে পারে না, একটা বর্গমূল সংখ্যা, সেটা হচ্ছে 1936। মাথায় রাখতে হবে, আমি যেরকমভাবে বলছি তোমাকেও সেটা মাথায় রাখতে হবে। এটা কার স্কোয়ার, এটা 44 স্কোয়ার। তার মানে 1936 একটা পূর্ণবর্গ সংখ্যা যেটা 44কে বর্গ করলে পাওয়া যায়। ওকে, তাহলে এই 32 থেকে 44-এর মধ্যে এমন কোন সংখ্যা আছে যেটা 13 দিয়ে পুরোপুরি ভাগ যায়? অর্থাৎ 32 থেকে 44-এর মধ্যে একমাত্র একটাই সংখ্যা, 13-র নামটা আমরা জানি যে 13 3 39 হয়, এই 13 2 26, 13 3 39, 4 3 52, তাহলে 13 3 39 সেই সংখ্যা যে হচ্ছে 32 আর 44-এর মধ্যে থাকে। তাহলে 39-এর বর্গই হবে আমার কারেক্ট আনসার। তাহলে 39-এর বর্গ কত হবে, 39-এর বর্গ হবে 1521 বাবা। আর যদি কেউ 39-এর বর্গ 1521 নাও জানে, সে বলবে এখানে 9 আছে, তাহলে 9 স্কোয়ার করলে 81 হয়। তার মানে 39-এর বর্গ করলে যে সংখ্যাটা পাবো তার ইউনিট ডিজিট কী হবে, 1 হবে। তাহলে ইউনিট ডিজিট 1 এখানে একমাত্র অপশান সিতেই আছে, তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। এর থেকে সহজভাবে এই প্রশ্ন বলা কোনোভাবেই সম্ভব নয়। ওকে, নেক্সট প্রশ্ন, এমন একটি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যেটা 12, 15, 20-তে বিভাজ্য। আচ্ছা, 12, 15, 20-তে বিভাজ্য কোন সংখ্যা? আচ্ছা, এদের এলসিএম আমরা সবাই জানি 60। তাহলে 60 কি পূর্ণবর্গ সংখ্যা না? তাহলে 60-এর এমন একটা কোনো গুণিতক আছে যে পূর্ণবর্গ, তার মানে যে 60-এর গুণিতক সে 12, 15, 20 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে 60-এর গুণিতক এমন কোন সংখ্যা যেটা পূর্ণবর্গ? তাহলে 4টে অপশানের দিকে লক্ষ্য করি, 400 কি 60 দিয়ে ভাগ যায় না? দেখছি এখানে 0 কেটে গেলে 40/6, মানে 20/3 ভাগ যাবে না। 900 কি 60 দিয়ে ভাগ যায়? দেখছি 0 কেটে গেলে 6 15 90, হ্যাঁ 15 পুরোপুরি যাচ্ছে। তাহলে 900 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবং সেটাই হচ্ছে সবথেকে প্রথম পূর্ণবর্গ সংখ্যা, যেটা কী হচ্ছে না 12, 15, 20 দ্বারা পুরোপুরি বিভাজ্য এবং 60-এর একটা গুণিতক বটে। ওকে, তখন অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা আচ্ছা, এমন একটি ক্ষুদ্রতম, এটা হবে ক্ষুদ্রতম, কারণ হচ্ছে অনেক সংখ্যা থাকতে পারে, 1600 হবে না, 1600 হবে না, এখানে দেখতে পাচ্ছি 36 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে একটা সংখ্যা থাকতে হবে যে এমন কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা 12, 15, 60 দিয়ে পুরোপুরি ভাগ যায়, সেটা হবে 900। ওকে, নেক্সট প্রশ্ন, 7√2 সেন্টিমিটার কর্ণবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, বর্গক্ষেত্র আমরা জানি, আর জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কী হয়, সমান হয়। আর প্রত্যেকটা বাহু যদি আমি এ ধরে নিই, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য যদি এ ধরে নিই, সবসময় মনে রাখবো যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে কি, a√2। কী হবে, a√2। তাহলে দেখো এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে a√2 এর ভ্যালু বলা হয়েছে 7√2, ইজ নট ইট? নির্ণয় করতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে দেখো a√2 ইজ 7√2, আর √2 ক্যান্সেল আউট হয়ে গেল, এর ভ্যালু হচ্ছে কত, 7। তাহলে বর্গক্ষেত্রের 4টে বাহু, তাহলে পরিসীমা কত হবে, তাহলে 4a। তাহলে 4a মানে কত, 4 7 28, অপশান সি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, কী বলা হয়েছে, একটি আয়তক্ষেত্রাকার ধাতব পাতের দৈর্ঘ্য বলা হয়েছে, প্রস্থ বলা হয়েছে।
আর কি বলা হয়েছে না, পাত্রীর প্রতিটি কোণ থেকে একটি করে বর্গাকার অংশ কেটে নেওয়া হয়েছে। আচ্ছা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে পাত্রীর প্রতিটি কোণ থেকে একটি করে বর্গাকার অংশ কাটা হয় যাতে পাত্রে দিয়ে একটি খোলা বাক্স তৈরি করা যায়। এটা তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো। ব্যাপারটা এরকম হবে, এই ধরো এই একটা হচ্ছে ধাতব তোমার পাত, যেটা আয়তকার, এবং এর দৈর্ঘ্য বলা হয়েছে ধরো 48 বলা হয়েছে এখানে, এবং 36 বলা হয়েছে এর কি প্রস্থ। এবার দেখা হয়েছে যে প্রত্যেক কোণ থেকে একটা করে কি কাটা হচ্ছে না, একটা করে বর্গক্ষেত্র কেটে নেওয়া হচ্ছে। এখানে একটা বর্গক্ষেত্র কাটা হলো, 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 এবং এর ফলে যে জিনিসটা তৈরি হলো সেটা একটা বক্স তৈরি হলো, এবং এই বক্সটার আমাকে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করতে হবে, কারণ বক্সের আমরা তিনটে জিনিস থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তবেই আমরা কী পাবো, এই বক্সটার আয়তন পাবো। এই বক্সটা একটা এরকম তৈরি হবে, ঠিক আছে। দেখো এই যে পোর্শনটা তৈরি করলাম, এই পোর্শনটা উঠে গেলে একটা পার্শ্ব তৈরি হবে, এই পোর্শনটা উঠে গেলে একটা পার্শ্ব তৈরি হবে, এই পোর্শনটা উপরে উঠে গেলে একটা পার্শ্ব তৈরি হবে, আর এই পোর্শনটা উপরে উঠে গেলে একটা বাক্স তৈরি হবে। তাহলে এই চারটে পার্শ্ব একসঙ্গে কানেক্ট করে একটা বক্স তৈরি হবে। ওকে, এবার এই যে পার্টটা পেলাম, এই যে দৈর্ঘ্য, এটা হচ্ছে বক্সের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত হবে দাদা? এই পুরোটা 48 ছিল, এই পুরো পার্টটা ছিল 48, এই পুরো পার্টটা 48 ছিল, সেখান থেকে এদিকে 8 কাটা হয়েছে, এদিকে 8 কাটা হয়েছে, তবেই তো এই পুরো লেন্থটা পাওয়া গেছে। পুরো লেন্থটার লেন্থ কত হবে দাদা? না দাদা, 48 মাইনাস 16। ওকে, তাহলে 48 মাইনাস 16 করলে কত হয়? 32 হয়। ওকে, আর এই যে লেন্থটা মানে প্রস্থটা, এই প্রস্থটা কত হয়ে যাবে এখন দাদা? আলটিমেট এটা পুরোটা ছিল 36, এই 36 থেকে আমি কি করেছি না, এখানে 8 কেটেছি আর এদিকে 8 কেটেছি, মানে 16 কেটেছি। তার মানে এখন বক্সের প্রস্থ কত হলো না, বক্সের প্রস্থ হলো 36 মাইনাস 16, দ্যাট ইজ কত হলো না দাদা? 20। ওকে, আর এই যে বক্স, এই বক্সের আলটিমেট উচ্চতা কত? সবসময় মনে রাখবো যে পরিমাপের আমি বর্গক্ষেত্রগুলো কেটেছি, সেই বর্গক্ষেত্রের লেন্থই হবে, বাহুর দৈর্ঘ্যই হবে কি না ওই আয়তাকার বাক্সের কি উচ্চতা। তাহলে উচ্চতা কত হবে না দাদা? হাইট হয়ে যাবে আমার কত দাদা? হাইট হয়ে যাবে আমার 8। তাহলে আলটিমেট এই যে বক্সের আয়তন তাহলে কত হয়ে গেল? তাহলে আয়তন কী করে নির্ণয় করতে হয়? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট করে। লেন্থ কত হলো দাদা? 32 হলো দাদা। ব্রেথ কত হলো দাদা? ব্রেথ হলো 20, এবং এইচ কত হলো? 8। এবার দাদা এটা গুণ করলেই কারেক্ট আনসার, গুণ করার দরকার নেই। শূন্য তো একটা হবেই, তাহলে শূন্যগুলোকে বাদ দাও, শূন্য বাদ দিয়ে ইউনিট ডিজিট কী আছে না 8, এখানে 2 দুগুণে 4, গুণ করতে হবে, কিছু করার নেই। তাহলে দেখতে পাচ্ছি 32 দুগুণে 64, আর 64 আর 8 গুণ করলে 512, 5120। অপশান বি হবে প্রশ্নের সঠিক আনসার। ওকে, নেক্সট প্রশ্ন। একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একটি কাজ 3 দিন, 4 দিন এবং 12 দিনে করে। খুব ভালো কথা। তাহলে এই গল্প দেখলেই একজন পুরুষ মানে একজন মেল, একজন ফিমেল আর একজন বয়, এ করছে কত দিনে? 3 দিনে, এ করছে 4 দিনে, আর এ করছে 12 দিনে। তাহলে এদের এলসিএম হচ্ছে কি টোটাল ওয়ার্ক, তাহলে এলসিএম কত? 12। তাহলে 12/3 হচ্ছে একজন পুরুষের এফিসিয়েন্সি, তাহলে 4, পুরুষের এফিসিয়েন্সি 4 হলো, মহিলার এফিসিয়েন্সি কত হলো? 3 হলো, আর 12/12 1 হয়ে গেল একজন বালকের এফিসিয়েন্সি। এবার দেখা গেল যে একজন পুরুষ এবং একজন মহিলা, তাহলে একজন পুরুষ একজন মহিলার টোটাল এফিসিয়েন্সি কত হতো? 4 + 3 7, তাহলে 7 এফিসিয়েন্সি কাজ করছে। সঙ্গে কতজন বালক একসঙ্গে কাজ করলে কাজটি 1/4 দিনে শেষ হবে? তাহলে এখন আমরা জানি না যে কতজন বালক কাজ করছে, একজন বালকের এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে আমি ধরে নিই যে n জন বালক কাজ করছে, তাহলে আমি n এফিসিয়েন্সি পাবো, n × 1 করলে তো nই হবে। তাহলে এই টোটাল এফিসিয়েন্সি 1/4 দিন কাজ করলে টোটাল কাজটা সম্পন্ন, টোটাল কাজ কত না 12। তাহলে আলটিমেট এখান থেকে দেখো 4 12 কত? 48, তাহলে 7 + n = কত? 48। সেখান থেকে n এর ভ্যালু কত? 48 - 7 41। তার মানে 41 জন বালক কাজ করেছিল, তাদের সঙ্গে অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12 কী বলা হলো না, একটি মিশ্রণে দুধ জলের অনুপাত 2:3, মিশ্রণে কিছু দুধ যোগ করা হয়েছে, যার ফলে দুধ জলের মিশ্রণ অনুপাত হয়েছে কত না 10:3। প্রাথমিক মিশ্রণের কত শতাংশ দুধ যোগ করা হয়েছিল? খুব ইম্পর্ট্যান্ট লাইন, প্রাথমিক মিশ্রণের কত শতাংশ দুধ যোগ করা হয়েছিল। ওকে, তাহলে প্রথমে ছিল মিল্ক আর ওয়াটারের রেশিও 2:3, কিছু মিল্ক অ্যাড করা হলো, এবং তারপর ফাইনাল রেশিও হলো 10:3। তাহলে আনচেঞ্জ কে আছে? ওয়াটার, এখানেও 3 ইউনিট, এখানেও 3 ইউনিট, আনচেঞ্জ আছে। এখানে দেখতে পাচ্ছি রেশিওতে আনচেঞ্জ, মানে আমার কিছু করতে হবে না। যদি এখানে আনচেঞ্জ না, এখানে 3 এখানে 4 থাকতো, তাহলে আমার 3 4কে সমান একটা ইউনিটে পরিণত করতে হতো। 3 আর 4 এলসিএম কত? 12 করতে হতো তখন দুজনকেই। এখানে দুজনে 3 আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 3 ইউনিট, এখানে ওয়াটার, এখানেও ওয়াটার 3 ইউনিট, এখানে 2 থেকে হয়েছে 10, তার মানে অ্যাড করেছি কত? 8 অ্যাড করেছি। তাহলে প্রাথমিক মিশ্রণের কত
কত শতাংশ, প্রাথমিক মিশ্রণটা কত ইউনিট ছিল, 2 ইউনিট ওয়াটার আর 2 ইউনিট মিল্ক আর 3 ইউনিট ওয়াটার, টোটাল 5 ইউনিট ছিল না প্রাথমিক মিশ্রণ। তাহলে এই প্রাথমিক মিশ্রণে 8 ইউনিট আমি কী করেছি, মিল্ক অ্যাড করেছি। তাহলে কত পার্সেন্ট অ্যাড করেছি না 5-এ 8, তাহলে 8/5 ইন্টু 100, তাহলে 5 এখানে 20, তার মানে হচ্ছে 160% আমার মিল্ক অ্যাড হয়েছে, অপশান ডি। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, একটি ট্রেন একটি বাসের চেয়ে 20% দ্রুত ভ্রমণ করতে পারে, এটাই বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 20% দেওয়া আছে, মানে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কি 1/5। কার সঙ্গে কার তুলনা হচ্ছে, বাসের সঙ্গে ট্রেনের। তার মানে এখানে কিসের তুলনা হচ্ছে, স্পিডের। দ্রুত ভ্রমণ করতে মানে কি, স্পিডের তুলনা করা হয়েছে। তাহলে 5 যদি কার সঙ্গে তুলনা করেছে, বাসের সঙ্গে, তাহলে 5 স্পিড যদি বাসের হয়, 5 ইউনিট যদি বাসের স্পিড হয়, তাহলে ট্রেনের স্পিড 1 বেশি। তাহলে 1 বেশি মানে কত হবে, তাহলে 6 হয়ে যাবে। তাহলে 6 স্পিড কার পেলাম আমি, ট্রেনের। তাহলে স্পিড রেশিও পেয়ে গেলাম আমি, স্পিড রেশিও কার না ট্রেন আর বাসের। তা ট্রেনের স্পিড যদি 6 হয়, বাসের স্পিড হচ্ছে 5। এবার দেখো বলা হয়েছে যে উভয়ই কী করেছে না একই সময়ে এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, খুব ভালো কথা, এবং এ থেকে 75 কিমি দূরে বি বিন্দুতে একই সময়ে পৌঁছেছে। কী করে সম্ভব, দুজনকার স্পিড তো আলাদা, তাহলে একই সময় পৌঁছানো তো সম্ভব নয়। তাহলে কেউ আগে কেউ পরে পৌঁছাবে, কিন্তু হয়েছে কারণ কি না, কিন্তু ট্রেনটি স্টেশনে থামার সময় 12.5 মিনিট থেমেছিল, এবং সেই কারণেই কী হয়েছিল, যেন একসঙ্গে পৌঁছেছে। তাহলে এই যে সময়টা যদি সে থেমে না থাকতো, তাহলে কি বলতাম না ট্রেনটি 12.5 মিনিট আগে পৌঁছাতো, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তার মানে স্পিড রেশিও যদি 6:5 হয়, আমরা জানি যে টাইম রেশিও কী হবে, টাইম রেশিও হবে ঠিক এর অনন্যক বা উল্টো, তাই তো। মানে 6:5 অনন্যক কী হবে, 5:6। যদি ডিস্টেন্স সেম থাকে, ডিস্টেন্স সেম দেখো, এ একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট, এদের মধ্যেই যাত্রা করছে এরা, তার ডিস্টেন্স সেম থাকলে স্পিড রেশিওকে উল্টো করলে আমি টাইম রেশিও পাই। তার মানে যদি ট্রেনের 5 ইউনিট টাইম লাগে, বাসের লাগছে 6 ইউনিট টাইম, তাহলে কত বেশি লাগছে না 1 বেশি লাগছে। আর এই 1-এর ভ্যালুই কত বলা হয়েছে দাদা না 12.5 মিনিট। ইজ ইট ক্লিয়ার বলো, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখতে পাচ্ছি যে বাসের গতি আমার নির্ণয় করতে বলেছে। তাহলে বাসের গতি নির্ণয় করতে বলেছে, আমি ডিস্টেন্স জানি 75 কিলোমিটার, বাসের আমি কি নির্ণয় করবো না টাইম নির্ণয় করবো, বাসের টাইম কত 6, তাহলে 1-এর ভ্যালু যদি 12.5 হয়, তাহলে 6-এর ভ্যালু কত হবে, 6 × 12.5, গুণ করার কোনো দরকার নেই। তাহলে স্পিড অফ বাস আমার নির্ণয় করতে হবে, কত, তার ডিস্টেন্স কত 75 কিলোমিটার, টাইম কত লাগছে 6 × 12.5, কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে মিনিট, এটা কী ছিল, মিনিট ছিল। তাহলে একে ঘন্টায় পরিণত করতে হবে, ঘন্টায় পরিণত করতে গেলে কী করতে হবে, 22/8 করতে হবে, আর 22/8 নিচে করা মানে উপরে 60 দিয়ে গুণ করে দেবো, গল্প শেষ। এবার দেখো 6 × 12.5, দেখো 12.5কে 2 দিয়ে গুণ করি, 12.5কে 2 দিয়ে গুণ করলে হয় কত না দাদা 25 হয়। তাহলে 2 যদি এখানে নিয়ে নিই, তাহলে এখানে কত থাকে 3 পড়ে থাকে, তার 3 × 25 কত 75, তাহলে 25 × 3 = 75, 25 × 3 = 75, এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি 60, তাহলে বাসের স্পিড কত হলো দাদা 60 কিলোমিটার/আওয়ার। অপশান সি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, অসাধারণ একটি প্রশ্ন ছিল। কোশ্চেন নম্বর 14, একজন ঠিকাদার একটি কাজ 12 দিনে শেষ করার জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ করার পরিকল্পনা করে। খুব ভালো কথা, কিছু সংখ্যক লোক কতজন আমি জানি না, n সংখ্যক ধরলাম, কিন্তু দেখা গেল 6 জন লোক কাজে যোগদান করেনি, খুব ভালো কথা, এবং কাজটি 20 দিনে সমাপ্ত হয়। তার মানে কি 12 জন লোক যদি কাজ করতো, তাহলে কাজটা n দিনে সমাপ্ত, তাহলে 12 × n হচ্ছে টোটাল ওয়ার্ক। কিন্তু দুঃখের বিষয় 6 জন লোক কাজে আসেনি, তার মানে n-6 জন কাজে এসছে। তাহলে n-6 জন করলে 20 দিনে কাজ হচ্ছে, সেই কাজটা একই কাজ। তাহলে দুদিকে আমি কী করলাম, কাজকে সেম করে নিলাম। তাহলে এখান থেকে n-এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এখানে 12n আর এখানে হচ্ছে 20n, তাহলে 20n - 12n করলে কত হচ্ছে 8n। 8n = কত হচ্ছে, এই পার্টটা দেখো মাইনাস 20 × 6 মাইনাস হবে, এটা ওপারে গেলে কী হবে প্লাস হবে, তার মানে 20 × 6 ওপারে চলে গেল, প্লাস হয়ে গেল। তার মানে এনের ভ্যালু কত হবে দাদা, 120/8 মানে 15। দাদা 15 জন কী ছিল না 15 জন প্রথমে লোক পরিকল্পনা করা হয়েছিল। কতজন লোকের পরিকল্পনা করা হয়েছিল না 15 জন লোকের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু যদি বলতে যে অ্যাকচুয়ালি কতজন লোক কাজ করেছে, তাহলে 15 - 6 9 জন। ওকে গাইস, নেক্সট প্রশ্ন দেখো, x/y বলা যে 3:4, তাহলে 7x - 4y = 3x + y। ডাইরেক্ট এখানে x-এর ভ্যালু 3 আর y-এর ভ্যালু 4 বসিয়ে দাও, এখানেও 3 আর এখানে 4 বসিয়ে দাও, ব্যাস গল্প শেষ। তাহলে 3 × 7 = 21 - 16 বাই কত হবে এখানে 9 + 4, হ্যাঁ কি না। তাহলে 21 - 16 মানে কত 5/13, কোথায় আছে 5/13, অপশান বি। নেক্সট প্রশ্ন,
এ ইস টু বি ইস টু সি সমান বলা আছে ওয়াই ইস মাইনাস জেড ইস টু জেড মাইনাস এক্স ইস টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেডের ভ্যালু কত? আমি ধরে নিতে পারি এখানে যে এ এর ভ্যালু হচ্ছে ওয়াই মাইনাস জেড, বি এর ভ্যালু হচ্ছে জেড মাইনাস এক্স, আর সি এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে ডাইরেক্ট এ বি সি এর ভ্যালু এখানে পুট করে দাও। তাহলে আলটিমেট কী হবে? এর ভ্যালু কত? ওয়াই মাইনাস জেড। তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স প্লাস বি এর ভ্যালু কত? জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস সি এর ভ্যালু কত? দাদা এক্স মাইনাস ওয়াই। কত হবে এখানে? জেড কত আছে? সরি ইন্টু জেড। তাহলে এবার দেখো, এবার কী করতে হবে? তাহলে তুমি বলবে দাদা যে এখানে তো এখানে রেশিও ছিল, আপনি এখানে ডাইরেক্ট ভ্যালু পুট করলেন কী করে? আমি ভ্যালু পুট করতে পারি, কারণ হচ্ছে আমি এই প্রত্যেকটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে পারি, কে দিয়ে গুণ করতে পারি। কিন্তু কে দিয়ে গুণ করলে আমি এখানেও গুণ করছি, এখানেও গুণ করছি, এখানেও গুণ করছি, তাহলে কে তো কমন চলে যাবে, কে তো বাইরে থাকবে। বলো দাদা একদম ঠিক। তাহলে কে যদি কমন চলে যায়, এরপর গুণ করলে ভেতরে দেখো কী আসে। ভেতরে আসছে কি না দাদা ওয়াই এক্স, এখানে ওয়াই এক্স না লিখে এক্স ওয়াই লেখো, বেটার। এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। এবার দেখো তো এখানে প্লাস এক্স ওয়াই, এখানে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে ভিতরের পোর্শনটা, এই পোর্শনটা পুরোপুরি জিরো হয়ে গেল। এবার জিরোর সঙ্গে কে গুণ করলে তো জিরোই হবে আনসার। ইটস নট ইট বলো, একদম ঠিক। তাহলে এই প্রশ্নের আনসার জিরো হওয়া ছাড়া আর কোনো কিছু সম্ভব নয়। ওকে, তাহলে এরকম যদি চারটে অপশান থাকে, এখন রেশিও বলা থাকে, সেখানে যদি তুমি অন্য ভালো দেখো, তুমি চোখ বন্ধ করে জিরো টিক করতে পারো। জিরো ছাড়া এখানে কোনোভাবেই কোনো রকম ভ্যালু হওয়া সম্ভব নয়। ওকে, নেক্সট প্রশ্ন। একজন বিক্রেতা একটি বস্তুর মূল্য স্থির করলেন ক্রয় মূল্যের 30% বেশিতে, কিন্তু তিনি নগদ জিনিস কিনলে, তিনি নগদে জিনিস নিলে 12.5% ছাড় দিচ্ছেন। খুব ভালো কথা, মানে ক্যাশে নিলে তুমি যদি ক্যাশ টাকা পেমেন্ট করো তাহলে তুমি 12.5%, 12.5% কী পাবে না ছাড় পাবে। তাহলে নগদ জিনিস বিক্রি করলে তার লাভ্যাংশ কত হবে? সবসময় মনে রাখবো যে একটা জিনিস ইনক্রিজ করলো, এই যে দামটা ক্রয় মূল্য 30% ইনক্রিজ করলো, তাহলে A% যদি ইনক্রিজ হয়, তারপরে ডিসকাউন্ট দিচ্ছি, মানে B% যদি ডিক্রিজ করি, B% যদি ডিক্রিজ করি, তাহলে ওভারঅল সবসময় লাভ বা লস কত হবে না A মাইনাস বি মাইনাস AB বাই 100। যদি এই পুরো জিনিসটার ভ্যালু নেগেটিভ হয় তাহলে ক্ষতি হয়েছে, যদি পজিটিভ হয় তাহলে লাভ হয়েছে। ওকে, তাহলে দেখো মানে A% ইনক্রিজ মানে 30% ইনক্রিজ করেছি, আর B% মানে 12.5% কী করে ডিক্রিজ করেছি। তাহলে 30 মাইনাস 12.5 মাইনাস 30 ইন্টু 12.5 বাই 100। ইটস নট ইট বলতো, একদম ঠিক। তাহলে 30 মাইনাস 12.5, 30 থেকে 12 বিয়োগ করলে কত হতো? 18 হতো। তাহলে এখানে 17.5, আরও 0.5 বেশি বিয়োগ করেছি, 17.5 মাইনাস কত হচ্ছে এখানে 12.5 বাই 100। আচ্ছা 12.5 বাই 100 মানে হচ্ছে, দেখতে পাচ্ছি কত হচ্ছে না 8 গুণ হচ্ছে, হ্যাঁ কি না? 12.5কে 2 গুণ করলে 25 হয়, 25 ইন্টু 4 মানে 8। তাহলে 30 বাই 8 মানে এটাকে লিখতে পারি কত লিখতে পারি? তাহলে এখানে 15 বাই আপনি 4 লিখতে পারেন। তাহলে 15 বাই 4 মানে 3.75। ইজ নট ইট বলবো, একদম ঠিক। তাহলে 17.50 থেকে 3.75 মানে 0.75 তো পাচ্ছি এখানে, আর এখানে হচ্ছে 13.75। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? এবার এর থেকে সোজা কিছু হতেই পারে না। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। একটি মূলধনের ওপর নির্দিষ্ট সুদের হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 12,000 এবং 14,400। তো এই কনসেপ্ট আমাদের আমি আগেও বলেছি, যখন 2 বছরের গল্প বলা থাকবে এবং সরল সুদ বলা থাকবে, চক্রবৃদ্ধি সুদ বলা থাকবে, তখন তোমাকে ভাবতে হবে এরকমভাবে। কীরকম ভাববো? দাদা এখানে এসআই আছে, সিম্পল ইন্টারেস্ট, আর দাদা এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে। দাদা এসআই প্রত্যেক বছর সমান হয়, 12,000 টোটাল এসআই, তাহলে প্রত্যেক বছর 6,000 টাকা করে এসআই পেয়েছি, হ্যাঁ কি না? এটা ফার্স্ট ইয়ারে, এটা সেকেন্ড ইয়ারে। কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছর সিম্পল ইন্টারেস্টের সঙ্গে সেম, মানে এখানে 6,000 টাকাই আমি পাবো। ইটস নট ইট বলো, একদম ঠিক। কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে 6,000 টাকা তো পাবো, আর এই আগের বছর যে 6,000 টাকা পেয়েছিলাম তার ওপরও কিছু সুদ পাবো। তাহলে 6 প্লাস 6 12,000 হয়ে গেছে, 14,400 টোটাল পেয়েছি, মানে আর 2,400 টাকা আমি এক্সট্রা পেয়েছি। ইটস নট ইট বলো, একদম ঠিক। তাহলে এই 2,400 টাকাটাই হচ্ছে কি কার ওপর ইন্টারেস্ট? এই 6,000 টাকার উপর ইন্টারেস্ট। তাহলে আমি পেয়ে গেলাম কি রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত না আমি 2,400 টাকা পাচ্ছি 6,000 টাকার ওপর, 24/60 ইন্টু 100। তাহলে 12 2 24, 12 5 60, 5 20 100, তার মানে 40% আমি কী পাচ্ছি? 40% আমি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে 100 টাকায় 1 বছরে 40 টাকা সুদ হচ্ছে, আমার 6,000 টাকা সুদ হয়েছে, তার মানে কি 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 40 টাকা, তাই তো? কিন্তু 6,000 টাকা 1 বছরের সুদ হচ্ছে, মানে 40-এর ভ্যালুই বলা হয়েছে কত? 6,000। তাহলে 100-র ভ্যালু কত এটা নির্ণয় করতে হবে। তাহলে 40-এর ভ্যালু 6,000 হলে 100-র ভ্যালু কত হবে? তাহলে 6,000 বাই 40 ইন্টু 100, দ্যাটস ইট। তাহলে দাদা এখানে কাটাকুটি হচ্ছে, 4 কাটাকুটি হয়ে গেল,
এখানে আছে 4, 15, 60, 150, তার মানে 150-এর পেছনে আর দুটো শূন্য, তার মানে হচ্ছে 15,000। অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? ওদের জলের মতো পরিষ্কার সোজা কিছু হতেই পারে না। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, এ এবং বি 60 কিমি দূরবর্তী দুটো স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 5 ঘন্টায় মিলিত হয়। খুব ভালো কথা। এর গতিবেগ বলা হয়েছে 5 কিমি/ঘন্টা হলে বি এর গতিবেগ নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখছি একজন আর একজনের বিপরীতে আসছে, তার মানে যখন দুজনেই মুভিং, তার মানে সবসময় রিলেটিভ স্পিডের কনসেপ্ট, তাই তো, হ্যাঁ কি না? তাহলে টোটাল 60 কিমি দূরত্ব এরা দুজনে মিলে কভার করেছে। ওকে, 5 ঘন্টায় মিলিত হয়েছে। তাহলে 60/5 করলে আমি কী পাবো না 12 কিলোমিটার/আওয়ার। এই 12 কিলোমিটার/আওয়ারটাই কী পেলাম না এদের রিলেটিভ স্পিড। আর রিলেটিভ স্পিড কী করে নির্ণয় করতে, যখন দুজন বিপরীত দিক থেকে আসে তাদের স্পিডের যোগফল। তাহলে একজনের স্পিড S1 হলে আর একজনের স্পিড যদি S2 হয়, তাহলে S1 + S2 হয়ে গেল কত না 12 কিমি/আওয়ার। ওকে, বলা হয়েছে এর গতিবেগ হচ্ছে 5 কিমি/ঘন্টা। তার মানে S1 যদি এ হয়, তাহলে S1 যদি 5 কিমি/ঘন্টা, তাহলে S2 কত হবে দাদা 12 - 5, দ্যাট ইজ 7 কিমি/আওয়ার। ইজ ভেরি ইজি, এতে কোনো অসুবিধা নেই। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন। আচ্ছা, দারুণ একটি প্রশ্ন। পাইপ এ একটি ভরা ট্যাঙ্ক খালি করতে পারে কত ঘন্টায় না 32 ঘন্টায়। পাইপ, আচ্ছা গাইক না, এটা পাইপ, এটা কি আছে গাইক লেখা আছে, এটা গাইক না পাইপ হবে। ওকে, পাইপ। পাইপ বি কী করছে, পাইপ বি করছে ট্যাঙ্কটিকে ভর্তি কত ঘন্টায় না 40 ঘন্টায়। যখন সেটা খালি থাকে, পুরোপুরি খালি একটা ট্যাঙ্কে 40 ঘন্টায় পাইপ কী করছে ভর্তি করে দিচ্ছে। যদি পাইপ এ এবং পাইপ বি 1 ঘন্টা করে খোলা থাকে, ট্যাঙ্কটি যখন ভর্তি থাকবে তখন শুরু থেকে ট্যাঙ্কটি খালি হয়ে যেতে কত সময় লাগবে। প্রথম পাইপ একে খোলা হয়েছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো, আমি জানি যে ইন্ডিভিজুয়াল যে টাইম দেওয়া হয়েছে তাদের এলসিএম করলে টোটাল ওয়ার্ক পেয়ে যাবো বা ট্যাঙ্কের ক্যাপাসিটি পাবো। পাইপ এ করছে 32 ঘন্টায়, কী করছে খালি করছে। পাইপ বি কী করছে ভর্তি করছে কত ঘন্টায় 40 ঘন্টা। তাহলে এখান থেকেই বুঝে যাচ্ছি দুজনকে যদি একসঙ্গে খোলা হয় তাহলে কখনোই ট্যাঙ্কটা ভর্তি হবে না। কারণ কি, যে খালি করার সে কম সময় খালি করছে। তাহলে যখনই কম সময় খালি করবে তখন কি হবে না ট্যাঙ্কটা ভর্তি হবে না, দুটো পাইপকে একসঙ্গে খোলা হয়। তাহলে 32 আর 40-এর এলসিএম কত দাদা? 32 আর 40-এর এলসিএম হচ্ছে 160। কী করে করলাম, 32 হচ্ছে দেখো 2⁵, আর 40 হচ্ছে কি 2³ × 8, সরি 2³ × 5। তাহলে দেখো এদের মধ্যে এলসিএম কী হবে 2⁵ × 5, 2⁵ কত 32, 32 × 5 করলে কত 160। তাহলে দেখো 160/32 করলে এর এফিসিয়েন্সি পেয়ে যাবো কত দাদা 5, আর এর এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সি কত 4। ওকে, তাহলে এবার বলা হয়েছে যে যদি পাইপ এ এবং পাইপ বি 1 ঘন্টা করে খোলা থাকে, মানে প্রথম ঘন্টায় পাইপ এ খোলা হলো, ট্যাঙ্কটা পুরো ভর্তি আছে, মানে 160 ইউনিট পুরো ভরা আছে। প্রথম ঘন্টায় এ ট্যাঙ্কে চালু করা হলো, সে কী করছে খালি করছে। কত খালি করছে না 5 ইউনিট খালি করে দিচ্ছে। ওকে, পরের ঘন্টায় নেক্সট ঘন্টায় বি ট্যাঙ্ক কী করছে ভর্তি করছে। কত ভর্তি করছে না 4 ভর্তি করছে। তার মানে এই টোটাল এ আর বি মিলে 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা, মানে এটাই মাথায় রাখতে হবে যে 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা মানে 2 ঘন্টায় 1 ইউনিট খালি করছে। 2 ঘন্টায় 1 ইউনিট খালি করছে। 2 ঘন্টায় 1 ইউনিট খালি করছে। এবার এই 160 ইউনিট তোমার মাথায় আসবে দাদা 160 ইউনিট খালি করতে হবে, তার মানে 160 ইউনিট খালি করবে কতক্ষণে দাদা 160 × 2 320 ঘন্টা। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। একদম বিশাল বড় ভুল হয়ে যাবে, এটা করাই যাবে না। ওকে, যখনই দেখবো যে খালি করার ট্যাঙ্ক নলকে আগে চালু করা হয়েছে এবং ভর্তি করার নলকে পরে চালু করা হয়েছে, তখন আমাকে এই 160 ইউনিট খালি করার আগে এর ঠিক আগের ইউনিট মানে 159 ইউনিট কতক্ষণে খালি হচ্ছে সেটা আগে দেখতে হবে। দাদা 159 ইউনিট খালি কত সময় লাগবে, তাহলে 1 ইউনিট করে 2 ঘন্টায়, তাহলে 159 ইউনিট 159 × 2 ঘন্টায় মানে 318 ঘন্টায় খালি হবে। তাহলে এই 159তম ঘন্টায় 318তম ঘন্টায় কে কাজ করেছে না বি কাজ করেছে, কারণ এটা ইভেন প্লেসে বি কাজ করছে, অড প্লেসে এ কাজ করছে। ফার্স্ট 1 ঘন্টা, প্রথম 1 ঘন্টায় কে কাজ করলো এ, 2 ঘন্টা দ্বিতীয় ঘন্টা কে কাজ করছে বি, 3 ঘন্টায় তৃতীয় ঘন্টায় কে কাজ করছে এ। তার মানে অড প্লেসে 1 3 5 1 3 5 এই প্লেসগুলোতে কাজ করছে এ, 2 4 6 এই প্লেসগুলোতে কাজ করছে বি। তার মানে অড প্লেসে যে কাজ করছে সে হচ্ছে এ। তাহলে আমি দেখতে পাচ্ছি 318 হচ্ছে কি ইভেন নাম্বার, তাহলে 318তম ঘন্টায় কে কাজ করছে বি কাজ করছে মানে ভর্তি করছে। এর পরের ঘন্টা মানে 319 ঘন্টায়
আমার আর 1 ইউনিট খালি করতে বাকি আছে। 319তম ঘন্টায় এসে এ চালু করা হবে এবং সে তো 1 ঘন্টায় 5 ইউনিট খালি করে দেয়, তার মানে 319তম ঘন্টাতেই আমার কী হয়ে যাবে, পুরো ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। অপশান কি, এ হয়ে যাবে কারেক্ট আনসার। 319 ঘন্টায় পুরো ট্যাঙ্কটা খালি হবে। তাহলে মনে রাখতে হবে যে কখনোই এই ধরনের প্রশ্নে আমি কখনোই একদম 160 টোটাল ইউনিট খালি কতক্ষণে হবে সেটা নির্ণয় করব না, ঠিক এর আগের ইউনিটটা কতক্ষণে খালি হচ্ছে সেটা নির্ণয় করব। ওকে গাইস, বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, একটি হোস্টেলের আগে 50 জন আবাসিক ছিল। 10 জন নতুন আবাসিক এলে মাসিক মোট খরচ 600 টাকা বেড়ে যায়, কিন্তু মাথা পিছু খরচ গড়ে 30 টাকা কমে যায়। ওকে, দেখো একটি হোস্টেলে 50 জন আগে দেখতে পাচ্ছি আবাসিক ছিল, তাহলে এদের মাথা পিছু খরচ কত ছিল, ধরলাম n টাকা। এটা হচ্ছে মাথা পিছু খরচ, মানে একজনের পেছনে খরচ হচ্ছে n টাকা। তাহলে একজনের পেছনে খরচ যদি n টাকা হয় তাহলে টোটাল খরচ কত হতো, অর্থাৎ 50n টাকা টোটাল খরচ হতো মাসিক, এটা টোটাল ব্যয়। ওকে, বলছে 10 জন নতুন আবাসিক এলো, তাহলে আগে ছিল 50 জন, এখন হয়ে গেল কত, 50 + 10 60 জন হয়ে গেল না। ওকে, এবার কি বললো না, মোট খরচ 600 টাকা বেড়ে গেল। তাহলে মোট খরচ ছিল 50n, এখন সেটা হয়ে গেল 50n + 600। এবার দেখা গেল যে মাথা পিছু খরচ গড়ে 30 টাকা কমে যায়। তাহলে মাথা পিছু খরচ এখন কত হলো, তাহলে মাথা পিছু খরচ এখন হচ্ছে 50n + 600 হচ্ছে টোটাল খরচ, আর টোটাল এখন হচ্ছে 60 জন লোক। তাহলে মাথা পিছু খরচ কত হবে না, 50n + 600 বাই হচ্ছে 60, এটা হচ্ছে মাথা পিছু খরচ। তাহলে এটা আলটিমেট কী হয়েছে, 30 টাকা কমে গেছে। তাহলে 30 টাকা কমে গেছে মানে কি, তাহলে আগে মাথা পিছু খরচ ছিল কত, n টাকা, সেটা 30 টাকা কমে গেছে মানে n - 30 হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার, বলবে একদম জলের মতো পরিষ্কার। তাহলে আলটিমেট 50n + 600/60 এটা হচ্ছে এখন মাথা পিছু খরচ, যেটা আগের মাথা পিছু খরচ অপেক্ষা 30 কম। তাহলে আগে ছিল মাথা পিছু খরচ n, সেটা 30 কমে গেলে কত হবে, n - 30। ব্যাস, এখান থেকে আমি কী করবো, সলিউশন করবো। তাহলে খুব ইজি, 50n + 600 = কত, 60n - 60 × 30, দ্যাট ইজ 1800। তাহলে আলটিমেট কত হলো, 60n, এদিকে 50n এপারে গেলে কী হবে, মাইনাস হবে, তার মানে 10n, আর এই 1800 ওপারে গেলে কী হবে, প্লাস হবে। তাহলে 1800 + 600 হচ্ছে 2400। তাহলে এনের ভ্যালু কত বলে, 240। তাহলে আমায় কী নির্ণয় করতে বলেছে না, আগে মাসিক মোট খরচ কত ছিল, আগে মাসিক মোট খরচ কত ছিল, অর্থাৎ 50 × n। তাহলে 50 × n মানে এর সঙ্গে 50 গুণ করে দাও, তো 240 × 50 করলে কত হয়, 12,000। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার, বলবে এর থেকে সোজাভাবে বোঝানো সম্ভবই নয়। খুব ভালো বুঝতে পেরেছি, না বুঝতে পারলে আরেকবার রিপিট করবে, বুঝে যাবে। একটি বস্তু 5% লাভে বিক্রি করা হলে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত হবে। তাহলে এর থেকে সোজা হয় না, আর 5% কী করেছে, প্রফিট হয়েছে, আর 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত আমি কি বলেছি, 1/20। তাহলে 20 টাকা যদি আমার সবসময় প্রফিট কার উপর হয়, ক্রয় মূল্য হবে, তাহলে নিচে যে বসে থাকবে সে হচ্ছে সিপি, ক্রয় মূল্য। তাতে 1 টাকা লাভ হয়েছে, মানে বিক্রি করা হয়েছে কত, 1 টাকা লাভ হয়েছে, মানে 20 + 1 21 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে 21 হয়ে গেল কি আমার এসপি। তাহলে নির্ণয় করতে হবে কি, বিক্রয় মূল্যের সঙ্গে ক্রয় মূল্য অনুপাত, মানে 21:20। অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। মাথায় রাখবে যে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য বলেছে না, বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য বলেছে। একজন প্রকাশক একটি বইয়ের মূল্য 30% যোগ করে বইটির বিক্রয় মূল্য 260 টাকা ধার্য করে। যদি তিনি বইটি তার বিক্রয় মূল্যের 12% ছাড়ে বিক্রি করে, তাহলে লাভের শতাংশ কত। সেম প্রশ্ন একটু আগে করেছি, যে 30% সেটা কী করা হয়েছে, ইনক্রিজ করা হয়েছে, 12% ডিক্রিজ করা হচ্ছে, তার মানে টোটালের ওপর আলটিমেট লাভ পার্সেন্টেজ নির্ণয় করতে বলেছে। লাভ পার্সেন্টেজ, লাভ শতাংশ, তাহলে এই 260 টাকার কোনো কাজই নেই। 30 - 12 a - b মাইনাস 30 × 12/100, এটা কি যাবে আমার অ্যাকচুয়াল আনসার। 30 - 12 করলে কত, 18, এটা করলে কত হচ্ছে, দেখো 30 এখানে হচ্ছে কত, 3.6। তাহলে 18 থেকে 3.6 মানে 14.4। অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। 14.4%-এর ওভারঅল লাভ হয়েছে। 24 3x - 1/3x = 9 হলে x² + 1/81 x² ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে তাহলে x²কে তো আমি x² লিখতে পারি, x-এর হোল স্কোয়ার, আর 1/81 x² মানে 1/9x-এর হোল স্কোয়ার, না, বলো একদম ঠিক। কিন্তু এখানে a দেখতে পাচ্ছি x, আর b দেখতে পাচ্ছি 1/9x, কিন্তু এখানে a - b তো নেই, এখানে 3x - 1/3x আছে। তো কোনোভাবে কি এই x² + 1/9x² ফর্মুলা কি, দাদা a² + b² আমি কী লিখতে পারি, দাদা x - 1/9x-এর হোল স্কোয়ার, মানে a - b এর হোল স্কোয়ার, প্লাস কি লিখতে পারি, 2 × x × 1/9x লিখতে পারি। অর্থাৎ x তো ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকে কি 2/9। আচ্ছা, x - 1/9x এর ভ্যালু পেলেই আমার গল্প হয়ে যাবে। তাহলে এখান থেকেই ভ্যালু পাবো, কী করে পাবো,
দেখো এই ভদ্রলোককে 3x মাইনাস 1/3xকে যদি 1/3 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো 1/3 ইন্টু 3x মাইনাস 1/3 ইন্টু 1/3x ইজিক্যাল টু 9 ইন্টু 1/3। সব সংখ্যাকেই 1/3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 3 এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে 1/3 ইন্টু 1/3 করলে কী হবে? 1/9, তার মানে x মাইনাস কী হবে? 1/9x ইজিক্যাল টু কত হবে? 9 ইন্টু 1/3 করলে 3। তাহলে হয়ে গেল না? তাহলে এবার আনসার বলে ফেলো। তাহলে এখানে আলটিমেট কত হলো? অর্থাৎ x মাইনাস 1/9xের ভ্যালু হচ্ছে 3, 3 স্কোয়ার করলে কত হয়? অর্থাৎ 9 প্লাস 2/9। তাহলে 9 পূর্ণ 2/9 হবে কারেক্ট আনসার, অপশান বি। বলো, এর থেকে সোজাভাবে বলা সম্ভব? বলো না, এর থেকে সোজাভাবে বলা সম্ভব না। নেক্সট প্রশ্ন 25। আচ্ছা, এই প্রশ্ন আমি আগেও তোমাদের করিয়েছি, আমি কি বলেছি না, এই প্রশ্ন যখনই দেখবো আমি জাস্ট প্রথম একবার সিম্পলিফাই করে নিই। 1 প্লাস 1/2 মানে হচ্ছে কত দাদা? 3/2। দাদা 1 প্লাস 1/3 মানে কত দাদা? 4/3। দাদা 1 প্লাস 1/4 মানে কত দাদা? 5/4। দাদা আলটিমেট ডট ডট চলছে এখানে 1 প্লাস 1/100 মানে 100, 1/100। তাহলে দেখছি প্রথম ভগ্নাংশের কী করছে? লব পরের ভগ্নাংশের হরকে ক্যান্সেল আউট করছে, এবং এই প্যাটার্নেই চলতে থাকবে। এই প্যাটার্নেই এখানেও দেখবো এর পরের ভ্যালুটা কী আছে? আর এখানে থাকবে 6 5। তাহলে দেখবো এই 5কে ক্যান্সেল আউট করছে। সবসময় কি প্রথম ভগ্নাংশের লব পরের ভগ্নাংশের হরকে ক্যান্সেল আউট করবে। তার লাস্টে গিয়ে যে লব পড়ে থাকবে সে তার পরের ভগ্নাংশ তো আর নেই, তাহলে ক্যান্সেল আউট হবে না। তার মানে হর শুধু ক্যান্সেল আউট হবে এর আগের লবের সঙ্গে। তাহলে আলটিমেট পড়ে থাকবে কি? আনসার কত হবে? 101/2, তার মানে 50.5। ওকে গাইস, অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, আরও একটি অসাধারণ প্রশ্ন। এক ব্যক্তি মোটর সাইকেল দ্বারা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। খুব ভালো কথা। তাহলে মোটর সাইকেলের স্পিড ধরে নিলাম যে এস হচ্ছে মোটর সাইকেলের স্পিড। যদি সে 6 কিমি/ঘন্টা ধীর গতিতে চলে, তার মানে যদি সে s-6 স্পিডে চলে, তাহলে তার 8 মিনিট সময় বেশি লাগে। 8 মিনিট সময় বেশি লাগে। তাহলে যখনই এরকম কনসেপ্ট থাকবে, শুধু এইটুকু লাইন থেকে আমি বলতে পারি যে ডিস্টেন্স সমান হচ্ছে আমি কি বলবো? s ইন্টু s-6 বাই স্পিড ডিফারেন্স। দুটোর মধ্যে স্পিড ডিফারেন্স কত? 6 ইন্টু টাইম ডিফারেন্স কত? 8 মিনিট আছে, এটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে 22/8। ঠিক আছে, এবার দেখো, কিন্তু যদি সে 4 কিমি/ঘন্টা দ্রুত চলে, তাহলে তার 4.5 মিনিট সময় কম লাগে। তাহলে 4 কিমি/ঘন্টা দ্রুত চলে মানে তখন স্পিড কত হয়ে যাচ্ছে না? s+4। তাহলে সেই ক্ষেত্রে ডিস্টেন্স কত হচ্ছে? তাহলে সেই ক্ষেত্রে ডিস্টেন্স আমি বলতে পারি কত না? s ইন্টু s+4। স্পিড ডিফারেন্স কত হলো? 4। আর টাইম ডিফারেন্স কত না? 4.5 মিনিট সময় কম লাগছে, মানে 9/2। আর 9/2কে ঘন্টায় প্রকাশ করলে 9/2/60 মানে 9/120, বা 9/120 বা লিখতে পারো, বা 9/60 × 2 লিখতে পারো, বেটার, কাটাকুটি হয়ে যাবে। ওকে, তাহলে এই বোথ সাইড কি? এখানেও ডিস্টেন্স যায়, এখানেও ডিস্টেন্স তো একই, ডিস্টেন্স সেম। তাহলে ডিস্টেন্সকে আমি সেম করে দিই। তাহলে এদের ইকুয়াল করলে আমি কি দেখবো? এদের পাশাপাশি লিখলে দেখো কত সহজে আমি এসের ভ্যালু এখান থেকে পেয়ে যাবো। আমার এখান থেকে কী পাবো দেখি? s ইন্টু এখানে কত ছিল? s+4/4 ইন্টু 9/2 ইন্টু 60। আমাকে দূরত্ব নির্ণয় করতে হবে, ভালো করে মাথায় রাখবো। ওকে, তাহলে দেখতে পাচ্ছি কাটাকুটি যাচ্ছে একদম। এস এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, 60 ক্যান্সেল আউট হয়ে গেল। আর দেখতে পাচ্ছি এখানে 2, এখানে 3 6, আর কাটাকুটি যাচ্ছে না, তাই তো? আর কি যাচ্ছে না? আর কাটাকুটি যাচ্ছে না। এবার দেখো 4 32s, 32s মাইনাস হচ্ছে কত? 32 ইন্টু 6 মানে হচ্ছে 192 ইজিক্যাল টু এখানে কত হচ্ছে? 9 3 27 27s প্লাস হচ্ছে কত না? 27 ইন্টু 4 মানে হচ্ছে 108। তাহলে এখান থেকে আমি পেলাম 32s মাইনাস 27 করলে কত হচ্ছে? 32s মাইনাস 27 করলে হচ্ছে 5s ইজিক্যাল টু কত? 108 প্লাস 192 মানে হচ্ছে কত? 300। হ্যাঁ কি না? তার মানে এসের ভ্যালু কত হচ্ছে? 60। তাহলে এস হচ্ছে আমার কি? তার স্পিড, নর্মাল স্পিড। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি s-6 স্পিডে। এবার যে কোনো একটা জায়গায় এসের ভ্যালু বসিয়ে দাও। s-6 মানে হচ্ছে 54 স্পিডে গেলে তার কী লাগছে? টি সময় বেশি, 8 সময় বেশি লাগছে। এবার যেখানে বসিয়ে দাও, তাহলে আলটিমেট এই যে কোনো একটা সমীকরণে তুমি এসের ভ্যালু বসিয়ে দাও। তারপর সাপোজ এই সমীকরণই বসাও না, তাহলে আলটিমেট s-6 মানে হচ্ছে কত দাদা? s-6 হচ্ছে আমার কত? 54। তাহলে 60 ইন্টু 54 ডিস্টেন্স বাই কত? 6 ইন্টু 8/60। তাহলে এখানে দেখো কাটাকুটি যাচ্ছে একদম, 60 ক্যান্সেল আউট হয়ে গেল। তারপর হচ্ছে
এখানে কত দেখলাম 2 3 6 আর 2 4 8 মানে 200/3। কাটাকুটি পুরোপুরি যাচ্ছে না কেন? 3 6 18, 3 6 মানে 66 পয়েন্ট সামথিং। কাটাটা 60 কাছাকাছি আনসার ধরতে পারো, কিন্তু 60 এক্স্যাক্ট আনসার বেরোবে না, 66 পয়েন্ট সামথিং বেরোবে। বোথ সাইড ডিস্টেন্স ইকুয়াল করে আমি এক্স পেলাম 60। ওকে, এখানে কোনো অসুবিধা নেই। আর এখানে দেখতে পাচ্ছি 60 × 50, 60 ইন্টু 54, সরি গাইস, এখানে একটা প্রবলেম হয়েছে। দেখতে পাচ্ছি কত 60 কত 60, আর এখানে s-6 করলে কত 54 বাই কত 6 ইন্টু 8/60। তাহলে 60 এবার ক্যান্সেল আউট হচ্ছে, 6 9 54, 9 8 72। ওকে, তাহলে আনসার কী হলো না 72 কিলোমিটার হয়ে গেলো এক্স্যাক্ট আনসার, 72 কিলোমিটার। অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। খুব ভালো করে মাথায় রাখবে, অনেকে কী করে না 60 কিলোমিটার আনসার দাগ দিয়ে চলে আসে। 60 কিলোমিটার কিন্তু আনসার নয়, আনসার কিন্তু 72 কিলোমিটার। আমরা এখানে যেটা বের করছি এটা তার এক্স্যাক্ট স্পিড বা অ্যাকচুয়াল স্পিড, যেটা এসের ভ্যালু। ওকে, নেক্সট প্রশ্ন 27। মোট 12,200 টাকা লাভ পি কিউ এবং আর এর মধ্যে আমরা ভাগ করতে হবে, যাতে P/Q 15/4 হয়। P/Q 15/4 হচ্ছে। আর কি বলা হয়েছে না Q/R হচ্ছে 3:1। তাহলে P/Q/R এর গল্প আছে, তাহলে Q/R কত 3:1। তাহলে লাভের মধ্যে, টোটাল লাভের মধ্যে আর এর ভাগ নির্ণয় করতে হবে। টোটাল লাভ কত 12,200 টাকা। তাহলে এখান থেকে P/Q/R নির্ণয় করতে পারি। দাদা আমি তো খুব সহজেই শিখিয়েছেন, যে স্থান ফাঁকা আছে সেই স্থানে বসিয়ে দাও আগের ভ্যালু। তাহলে এখানে 3-এর পাশের ঘর ফাঁকা, তাহলে 3 লিখবো। এখানে 4-এর পাশের ঘর ফাঁকা, তাহলে 4 লিখবো। আলটিমেট গুণ করে দেবো, 15 × 45, 3 4 12 × 4, হ্যাঁ কি না 45 12/4 একদম। তার মানে নির্ণয় করতে হবে টোটাল কত 45 প্লাস 12 মানে হচ্ছে 57 প্লাস 4 হচ্ছে 61। আর 61 ভ্যালু কত দাদা 12200। তো কত গুণ দাদা 61 2 হচ্ছে 122 মানে 200 গুণ। নির্ণয় করতে হবে কার আর এর ভ্যালু মানে হচ্ছে 4-এর 2, 4কে 200 গুণ করলে 800, অপশানটি। নেক্সট প্রশ্ন। একজন দোকানদার, ওরে বাবা প্রশ্নের কলবার দেখলে তোমাদের ভয় পেয়ে যাবে। একজন দোকানদারের দুটি পণ্য এক্স এবং ওয়াই আছে। এই কোয়ালিটির প্রশ্ন কিন্তু তোমরা অন্য কোনো মকে পাবে না, ঠিক আছে? আর এই কোয়ালিটির প্রশ্ন পরীক্ষা হলে গিয়ে তোমরা যদি দেখতে পাও, তখন যদি প্র্যাকটিস করে না যাও, শুধু ইজি একদম অনলাইনের প্রশ্ন করে যাও, তাহলে কিন্তু পরীক্ষা লেগে হাতরে পা পাবে না। ওকে, তো এই ধরনের প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে দেখবে পরীক্ষা লেগে তো সোজাভাবে প্রশ্ন সহজে আনসার করতে পারছো। তাহলে আলটিমেট দেখো এই প্রশ্নের কলেবর যত বড়, প্রশ্নের সলিউশন তত সহজ হয়। গল্প কী বলেছেন, একজন দোকানদারের দুটি পণ্য এক্স আর ওয়াই আছে। এক্স আর ওয়াই তাকে দুটো প্রোডাক্ট আছে। ওকে, এতে কী বলা হয়েছে, পণ্য ওয়াইয়ের ধার্য মূল্য পণ্য এক্সের ধার্য মূল্যের চেয়ে 40% বেশি। এর মানে কি, অর্থাৎ পণ্য ওয়াইয়ের ধার্য মূল্য কী বলেছে, এক্সের থেকে 40% বেশি। তার ধার্য মূল্য মানে কী হচ্ছে মার্ক প্রাইস। তাহলে এক্সের মার্ক প্রাইস যদি হচ্ছে আমি 100 ধরি, তাহলে ওয়াইয়ের মার্ক প্রাইস 40% বেশি মানে 140, হ্যাঁ কি না? কাটাকুটি করলে দেখতে পাচ্ছি এখানে কত হচ্ছে না 2 5 10, 2 7 14, তাহলে 5:7 হচ্ছে, হ্যাঁ কি না? একদম। তাহলে এদের রেশিও পেয়ে গেলাম, মার্ক প্রাইসের রেশিও কী পেয়ে গেলাম না 5:7। এবার দেখো অঙ্কে অনেক কিছু বলেছে, কি বলেছে দেখে নিই একবার। দোকানদারের এক্স পণ্যটি 30% ছাড়ে, ওয়াই পণ্যটি 15% ছাড়ে বিক্রি করেছে। এই লেনদেনে তিনি এক্স পণ্যে 20% ক্ষতি, ওয়াই পণ্যে 12% লাভ করেছেন। খুব ভালো কথা। যদি দোকানদারের মোট ক্ষতি 228 টাকা হয়, তাহলে ওয়াই পণ্যের ধার্য মূল্য নির্ণয় করতে হবে। ওয়াই পণ্যের ধার্য মূল্য মানে 7-এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। এবার দেখো দুঃখের বিষয়, এখানে কোনো জায়গায় কিন্তু বলা নেই যে আমাকে কি করতে হবে, আমাকে 2 দশমিক স্থান অবধি মান নির্ণয় করতে হবে, বা আমাকে অ্যাকচুয়াল ভ্যালু পাওয়া যাবে না। এখান থেকে আমরা একটা কী পাবো, একটা অ্যাজামশান ভ্যালু পাবো, এরকম কিচ্ছু বলে না। আমি এক্স্যাক্ট ভ্যালু পাবো এখানে। তাহলে আমার যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে 7-এর গুণিতক না, বলবো একদম ঠিক। তাহলে 7-এর ডিভিসিবিলিটি চেক করলেই তো আমার আনসার পেয়ে যাবো। এদের মধ্যে যে আনসার সেই হবে যে 7 দিয়ে পুরোপুরি ভাগ যায়। 600, দেখো প্রত্যেকের লাস্টই শূন্য আছে, শূন্যকে কেটে উড়িয়ে দাও। তাহলে 652, 641, 672, 682, এদের মধ্যে 7 দিয়ে ভাগ কে যায়, একমাত্র অপশান সি 672ই হচ্ছে 7 দিয়ে ভাগ যায়। তার মানে 6720 হয়ে যাবে কি না ওয়াই পণ্যের ধার্য মূল্য বা মার্ক প্রাইস 6720 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এবার দাদা কী করে করলেন 672 আপনার কী করে হলো, মনে রাখবো এই যে 672 এ 7 দিয়ে ভাগ যায় কিনা কী করে বুঝবো, লাস্ট যে ডিজিট মানে ইউনিট ডিজিট তাকে 2 দিয়ে গুণ করে দাও, কত পেলে 4, আর এই 4 বাকি নাম্বার থেকে বিয়োগ করে দাও 63, 7 দিয়ে ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ যায়। ওকে, 652 চেক করে নাও 7 দিয়ে ভাগ যায় কিনা, লাস্ট নাম্বার কি 2,
2 দিয়ে গুণ করো 4, 4 65 থেকে বিয়োগ করলে পড়ে থাকে তো 61, 61 7 দিয়ে ভাগ যায়, যায় না, তার মানে পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ যায় না। ঠিক এইভাবে 7-এর ডিভিজিবিলিটি চেক করতে হয়। ওকে গাইস, চলে যাই পরের প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে না, একটি স্কুল ভবনে একটি ওভারহেড ট্যাঙ্ক আছে, খুব ভালো কথা না, এই ট্যাঙ্কটি পূরণ করতে 50 বালতি জল প্রয়োজন। আচ্ছা, তাহলে এই যে ট্যাঙ্কটা পূরণ করতে 50 বালতি জল প্রয়োজন, তাহলে 50 বালতির প্রত্যেক বালতিতে কিছু পরিমাণ তো জল ধরে নাও এই 50 বালতির প্রত্যেক বালতিতে 50 n কোয়ান্টিটি জল ধরে। কেন ধরলাম পরে বলছি। এবার বলছে ধরে নিন যে বালতির ধারণ ক্ষমতা কমে বর্তমান 2/5 হয়েছে, তাহলে 50 n আগে জল ধরতো, তাহলে এখন কত জল ধরে, তাহলে 50 n এর 2/5 হয়েছে, তাহলে 2/5 হয়েছে মানে কি 20 n হয়েছে না, বলবো তো একদম ঠিক। আর সেই কারণেই আমি যদি 2/5 করতে পারি, সেই কারণেই আমি কী ধরেছি 50 n ধরেছি। তুমি 50 n না ধরে তুমি 100 n ধরতে পারতে, তুমি 5-এর যে কোনো মাল্টিপল ধরতে পারতে, 25 n ধরতে পারতে বা 5 n ধরতে পারতে, ডাজেন্ট ম্যাটার। ওকে, তাহলে আলটিমেট 20 n হলো এখন। তাহলে আমার আগে 50 বালতি জল লাগতো, প্রত্যেক বালতিতে 50 n কোয়ান্টিটি জল ভরতো, তা টোটাল ট্যাঙ্কে কতটা ক্যাপাসিটি ছিল না 50 বালতির প্রত্যেক বালতিতে 50 n করে জল ধরছে, তাহলে 50 × 50 n। এখন আমি জানি না কত বালতি জল লাগবে সেটা নির্ণয় করতে হবে। আমি ধরলাম x বালতি জল লাগবে, তাহলে x বালতির প্রত্যেক বালতিতে 20 n করে জল ধরছে, তাহলে আলটিমেট এখান থেকে আমি এক্সের ভ্যালু পাবো, বলবো একদম পাবো। n তো ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে এক্সের ভ্যালু কত হলো দাদা 50 × 50/20 বলে ফেলো কত হবে দাদা, কিছুই নয়, এখানে দেখতে পাচ্ছি কত 250/2 মানে হচ্ছে 125। অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:8, একটি পার্কটির পরিসীমা বলা হয়েছে 264, তাহলে 3:8 হচ্ছে লেন্থ আর দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত। আচ্ছা, প্রস্থ কী করে 8 হলো, এখানে একটু গণ্ডগোল আছে, এটা 8:3 হওয়া হচ্ছিলো। ওকে, এটা 8:3 হওয়া হচ্ছিলো, নাহলে এটা প্রস্থটা দৈর্ঘ্য বলা হচ্ছিলো। যাই হোক, এখানে আলটিমেট ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে 3:8 বলা হয়েছে, তাহলে এটা 3x হলে এটা 8x হবে, মাথায় রাখবো এটা। তাহলে এখান থেকে আমি যদি বলি যে এদের ক্ষেত্রফল কত, তাদের ক্ষেত্রফল হচ্ছে 24x²। ওকে, আর এদের পরিসীমা কত, তাদের 2 × 3x, পরিসীমা কত হচ্ছে না 2 × 3x + 8x মানে হচ্ছে 11x, তার মানে হচ্ছে 22x। হ্যাঁ কি না, বলো একদম ঠিক। 22x আমরা পেরিয়ে গেলাম কি না পরিসীমা, আর এই 22x এর ভ্যালু বলা হয়েছে কত না 264। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু পাবো 264/22 করলে কত হয়, 22 × 22, 22 × 2 = 44, 12, তাহলে এক্সের ভ্যালু 12। তাহলে আলটিমেট আমি কী পাবো না, এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে গেছি, তাহলে 24x² মানে 24 × 12 × 12। এবার দেখো আমি এখান থেকে গুণ করতেও পারি নাও করতে পারি, 4 × 2 = 8, 2 × 16, 6 হবে ইউনিট ডিজিট, একমাত্র অপশান সিতেই আছে। ঠিক আছে, গুণ করার দরকার নেই, ইউনিট ডিজিট দিয়ে কাজ শেষ, তাই তো। 2 × 4 = 16, 6 হবে ইউনিট ডিজিট, 6 ইউনিট ডিজিট একমাত্র কোথায় আছে, অপশান সিতে আছে, অপশান সি হবে কারেক্ট আনসার। 4টে ইউনিট ডিজিট আলাদা, যখন দেখবো ইউনিট ডিজিটের খেলা তখন ইউনিট ডিজিট দিয়ে খেলা করবো, কেন বেকার অঙ্ক করতে যাবো। ওকে, তো এই ছিল আমার 30টা প্রশ্নের সলিউশন। আশা করবো সলিউশন তোমাদের খুব ভালো লেগেছে, অনেক বেশি করে শেয়ার করবে, তার সঙ্গে কী করবে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।